দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অনেকজন অতিথি রয়েছেন। আমরা আলাপ করব বাংলাদেশের জঙ্গিবাদ যে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তার দমনে আমাদের যে সফলতা সেই বিষয়গুলো নিয়ে এটি আলাপ করার বিষয় আসলে সঙ্গত কারণ আমরা এই আজকের দিনটি পার করলাম দশমী, বিজয়া দশমী, এবং অত্যন্ত সফলতার সাথে শান্তিপূর্ণভাবে এই সকল ধর্মের মানুষ সেটি পালন করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমি পরিচয় করে দিতে চাই, আমার সর্বডান থেকে আব্দুল বাতেন, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। তারপরে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, রয়েছেন নূর খান লিটন, নির্বাহী পরিচালক আইন ও সালিশ কেন্দ্র, এবং আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আয়োজনে আসবার জন্য। দর্শক আরেকটু জানিয়ে রাখি, আমাদের সাথে যুক্ত হবেন আমাদের 3 জন প্রতিনিধি, আমাদের সহকর্মী রাজশাহী থেকে কাজী শাহেদ, আমাদের আরও 2 জন সহকর্মী সিলেট থেকে শামসুজ্জামান শাহিন, এবং সিলেট থেকে খুলনা থেকে শামসুজ্জামান শাহিন, এবং সিলেট থেকে আমাদের একজন সহকর্মী। আর আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে আজকে কিন্তু এই যে এত জঙ্গির মধ্যে আমরা করেছি, এবং যেটি বলা হয় যে গত 100 দিনে একটি হিসাব আমরা দেখলাম যে প্রায় 32 জন জঙ্গি নিহত হয়েছে, এবং সফলতার সাথে আমরা সেটি দেখতে পেয়েছি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছেন। তার মধ্যেও আমাদের এই পূজাটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো, এবং আগামীকালকে আমাদের যে মহরম রয়েছে, আমরা আশা করছি গত বছরের যে অভিজ্ঞতা সেটি আর হবে না। আমরা সাকিব হোসেন আপনার কাছে যাই। জি বলুন। 100 দিনে 32 জঙ্গি নিহত, এবং সবাইকে আসলে ঘটনাস্থল থেকেই আমরা নিহত হিসেবে প্রথমত আমি মনে করি যে ঘটনাটা গুলশানে ঘটেছিল, তারপর থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু একটা প্রোঅ্যাক্টিভ রোলে আছে এখন। এবং আমি যেটা আমার অবজারভেশনে যে গোয়েন্দা তথ্যগুলো এখন আরও শার্প হয়েছে এখন, সেটা ডিবির থেকে হোক, সেটা অন্যান্য ইন্টেলিজেন্স থেকে হোক, ইন্টেলিজেন্স প্রসেসগুলো মনে হয় শার্প হয়েছে। আর সেই সাথে যেটা বড় জিনিস যেটা লক্ষ্য করা হবে সেটা হচ্ছে যে জনগণের তরফ থেকে কিন্তু যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে। এটা হবে এই কারণে, কারণ বাংলাদেশের জনগণ কখনো এই ধরনের একটা পরিস্থিতি মধ্যে থাকবে এটা কিন্তু লার্জার সেকশন তারা চরমভাবে ভুক্তভোগী। তার কারণ হচ্ছে যে আপনি দেখেন হলি আর্টিজানের পরে আমি নিজেই তো বিরক্ত হই যখন আমি গুলশানে ঢুকি, এদিক দিয়ে বন্ধ, ওদিক দিয়ে বন্ধ, রাস্তা বন্ধ, এটা বন্ধ, একটা অস্বস্তিকর পরিস্থিতি। কাজেই আমাদের দেশের মানুষ যতই হোক, আমাদের দেশে আপনি বাংলাদেশে দেখবেন যে আমি ছোটবেলা থেকে দেখছি ধর্মের প্রতি মানুষের সবাই একটা অনুরাগ আছে, কিন্তু এটাকে নিয়ে আপনার ওইরকম এক্সট্রিম ভিউজ খুব কম লোকেরই আছে। এখন কেন এটা হয়েছে সেগুলো তো বিরাট গবেষণার ব্যাপার, যে কেন এটা হচ্ছে। 1 জুলাইতে ঘটনা ঘটলো, 1 জুলাইতে ঘটনা ঘটার পরে আমরা দেখছি যেগুলো এখন যারা নিহত হয়েছে তাদের বেশিরভাগই অগাস্ট থেকে তারা নাকি তাদেরকে পাওয়া যাচ্ছে না। আজকের পেপারে না গতকালকে পেপারে পড়লাম যে একটি ছেলে যে পরিচয় বেরোলো পুরনো ঢাকার যে ছেলেটি, সে 8 আগস্ট থেকে সে ইজ মিসিং, এবং তার পরিবার থেকে বোধহয় একটা জিডিও করা হয়েছিল। সো তার মানে হচ্ছে যে রিক্রুটমেন্ট কিন্তু থেমে নেই, কারণ রিক্রুটমেন্ট থেমে নেই। এটা প্রমাণটা হচ্ছে যে অগাস্টে এই ছেলে বেরোলো, আরও বোধহয় 2-3টি, উনি হয়তো ভালো বলতে পারবেন যে আরও 2-3টি ছেলে অগাস্ট থেকে তারা নাকি নিখোঁজ, মিসিং। তার মানে 1 জুলাইতে এরকম একটা কর্মকাণ্ড হওয়ার পরে সেখান থেকে আবার অগাস্টে আমরা দেখছি নতুন যোগ দিচ্ছে, এবং সবচেয়ে বড় হলো যে মহিলারাও যোগ দিচ্ছে। এখন বিষয়টা হলো যে এরা কারা? এরা খুবই সামান্য লোক, এবং তারা জয়েন করতে পারে, কেন পারে, এটা কিন্তু গবেষণার বিষয়। এই গবেষণাটা আমরা এখনো করতে পারিনি। আরেকটা জিনিস যেটা এখন এখানে বাতেন সাহেব আছেন, তাকে তুমি অনেক আগের থেকে চিনি, আমাদের ভেরি গুড অফিসার হিসাবে আমি তাকে চিনি। উনি বোধহয় সুপারিনটেন্ডেন্ট পুলিশ ছিলেন আপনি যখন আপনি গাজীপুরে ছিলেন। ইট ইজ ভেরি গুড ওয়ার্ক। এখন মুশকিল হলো কি যে হয়তো ওনারা জানেন, আমরা জানি না আসল তাত্ত্বিকটাকে। এটা কিন্তু একটা তত্ত্বের যুদ্ধ। এই বিষয়টা কিন্তু ইট ইজ নট এ বন্দুক কামানোর যুদ্ধ না। তারা কতগুলো লোককে পাচ্ছে, বা ইয়াং ছেলেদের পাচ্ছে, যারা একটা তত্ত্বে বিশ্বাস করে দে আর রেডি টু ডাই। তো আপনি মনে করেন যে এই ছেলেগুলোকে যাদের বিরুদ্ধে অভিযান হয়েছে, তারা কি এই পথে যাওয়ার সময় জানতো না যে হোয়াট ইজ দেয়ার ফেট? আমি এখন একটু আপনাকে যুক্ত করতে চাই যে এবার আমরা দেখলাম যে এই যে গুলশান হোলি আর্টিজানের ঘটনার পরে একজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি একটি পত্রিকা খবর বেরিয়েছে, এবং সেখানে তারা নির্দ্বিধায় বলছেন যে আর কিছুক্ষণ পরে আমরা তো সেটাই বললাম। তার মানে আপনি কখন কি ধরনের মোটিভেশন? আমি তো সেটাই বললাম, এই মোটিভেশনটা কি এটা তো আমরা জানি না।
কেন একটা ছেলে যে ধরুন আগে আমরা চিন্তা করতাম যে আচ্ছা মাদ্রাসা ছেলেমেয়ে সারাদিন কোরআন শরীফ পড়ে এটা পড়ে ওটা পড়ে ওদের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এই যে এখন যে আমরা প্যাটার্নটা দেখছি মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাসের ছেলেরা যারা ভালো স্কুলে কলেজে লেখাপড়া করছে তারা এই যে এটার ভিতরে কিভাবে তাত্ত্বিক হলো। এবং সবচেয়ে যেটা হলো প্রথমে আমি চিন্তা করছিলাম যে হয়তো তারা ড্রাগ নেয়, কিন্তু এটাও তো প্রমাণ হলো যে দে হ্যাভ নট টেকেন ড্রাগ। তার মানে হু ইজ দিস ম্যান, হু ইজ দিস ম্যান আর হু আর দিস পিপল যারা এই ধরনের একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স করতে পারে। তার মানে আমরা এখনো সেই লেভেলে পৌঁছতে পারিনি। আমি এই জন্য বলছি যে আমাদের কাছে ওপেন তথ্যে আমরা পৌঁছতে পারিনি। সো আপনি এই ছেলেগুলা চলে গেছে এক পথে, তারা তাদের নিয়তি জানে কি হবে, তারা মারা পড়ছে, কিন্তু যেই লোকগুলা এটা করছে এবং বাংলাদেশে যেটা আমার বিশ্লেষণ হলো বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনি বলতে পারেন যে এটা গ্রো করবে, কারণ গভর্নমেন্ট ইজ নট এগেইনস্ট দ্য রিলিজন। একটা যদি হতো যে সরকার রিলিজনের উপরে, এটা গভর্নমেন্ট ইজ নট এগেইনস্ট দ্য রিলিজন, অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট এগেইনস্ট দ্য রিলিজন। এখানে কোনো আপনার গোত্রে গোত্রে যুদ্ধ নেই, এখানে আপনার মানে এমন কোনো কিছু না যে ইসলাম চলে গেল। হ্যাঁ, মিডল ইস্টে তো অনেক দেশে তো অনেক দিন ধরে রিলিজনের উপরেই রেস্ট্রিকশন ছিল, ইরাকে ছিল, লিবিয়াতে ছিল, সিরিয়াতে ছিল। তো কাজে এইখানে কেন হবে? সরকার এটির বিপক্ষে নয়, বরং মাদ্রাসা মসজিদ, আমি তো সেটা বললাম। কাজে আমাদের এখন আমাদের যারা মানে অন্তত আমার মতো যারা নুরুল খান আমার সাথে এগ্রি করবেন, আমরা যে প্রশ্নটা চাচ্ছি সেটা হচ্ছে যে why these people are going in this line। আমি এখানে আপনাকে একটু থামাতে চাই। নূর খান লিটন, এই যেটি সাকাত হোসেন বলছেন হোয়াই, কেন এভাবে কেন? আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই যে এই সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে আজকে সম্ভবত সবচেয়ে ভালো সময়ের মধ্য দিয়ে এবারের বিজয়া সম্পন্ন হলো, এবং সেখানে নিরাপত্তার যে জিনিসগুলো আমরা বাহ্যিকভাবে দেখেছি অনেক ভালো। হ্যাঁ, নিরাপত্তা যখন এনশিওর করতে হয় তখন কোনো কোনো ক্ষেত্রে জনগণকে একটু পে করতে হয়, সময় দিতে হয়, সেটা জনগণ স্বাভাবিকভাবে নিয়েছে এবং খুব সুন্দরভাবে এই বিজয়টা আমরা মানে সম্পন্ন করতে পেরেছি। সেটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনিক যে সমস্ত কাজের সাথে যারা জড়িত তারা ধন্যবাদ পাবেন, তাদের ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটি সবচেয়ে অগ্রাধিকার পাওয়া দরকার, যেটি আপনি আমাকে করলেন, যে কেন এটি হচ্ছে। এই কেনটি আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা অনেকেই অনেক কথা বলছি, যেমন আমরা অনেকে বলছি ধর্মর ভুল ব্যাখ্যা দিয়ে তাকে বর্বর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। মেডিসিনের কথা বলা হচ্ছে, মেডিসিনের বিষয়টা খুব বেশি মানে ওখানে পায়নি, গুরুত্ব পায়নি। তো ধর্মের ভুল ব্যাখ্যার বিষয়টা এসছে। আর একটি বিষয় আসছে যে বৈশ্বিক যে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করছে ইসলাম ধর্মের এই সমাজে মানুষ, সেই জায়গা থেকে এটা হচ্ছে, এরকম নানান প্রসঙ্গ এসছে। মূল যে বিষয়টা সেটা যদি আমরা একটু খেয়াল করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটনাগুলো কীরকম ঘটছে। দেখেন, আমরা যা 90-র দশকে খেয়াল করেছি, যারা আফগানিস্তানে গিয়েছিলেন বা পরবর্তীতে যারা এসে এখানে হরকাতুল জিহাদ বা জেএমবি যারা পরবর্তীতে স্থানীয়ভাবে তৈরি করে কাজ করেছিল, সেখানে আমরা দেখেছি যে হরকাতুল জিহাদে তো পুরাটা মাদ্রাসা নির্ভর ছিল, অ্যাবসলিউটলি মাদ্রাসা নির্ভর ছিল। জেএমবির ভিতর মাদ্রাসা এবং পলিটেকনিকের কিছু মিশ্রণ আমরা দেখেছি, সেটা খুব সামান্য। এবং তাদের আরেকটা জিনিস আমরা ওখানে নতুন করে দেখলাম, সেটা হচ্ছে তারা কায়িক শ্রমের সাথে যুক্ত হতে লাগলো। এটা কিন্তু জেএমবির ক্ষেত্রে আমরা দেখলাম প্রথমে, যেমন চা বিক্রেতা, তারপরে রিক্সা চালক, এই ধরনের বিষয়গুলি আমাদের চোখের সামনে আসলো। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, হলি আর্টিজানের ক্ষেত্রে একটু চিন্তা, হলি আর্টিজানের ক্ষেত্রে যদি আমরা বিবেচনায় আনি, শোলাকিয়া যদি বিবেচনায় আনি, মিক্সড আপটা কি হয়েছে, সেটা হচ্ছে উপরের শ্রেণী, মিডল ক্লাস, মানে লোয়ার ক্লাস। এবং দেখেন, যতদূর এখন পর্যন্ত খোঁজ খবর পাওয়া যাচ্ছে পত্র পত্রিকা, পুলিশের বিভিন্ন সোর্স থেকে, তারা বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরে যে প্রশিক্ষণটা নিয়েছে, এই সময়কালটা কিন্তু মিক্সড আপ ছিল সব শ্রেণীর মানুষগুলো। এখন পর্যন্ত যতদূর পাওয়া গেছে একসাথে থেকেছে, একইভাবে চলেছে, একই প্রশিক্ষণ নিয়েছে। তার মানে এই যে ক্লাস ক্যারেক্টারকে ভেঙে দেওয়া, এই কাজটি কিন্তু তারা করতে পেরেছে, যেটি বাংলাদেশে বিগত দিনে বামরাও এতটা সফলভাবে মানে
ক্লাস ক্যারেক্টার উঠতে পেরেছে কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় বিষয়টা খুব চিন্তার বিষয়, যেটি আমি এই কেনতে যাওয়ার আগে আমি অনেকটা ব্যাখ্যা দিতে চাচ্ছি, যেটি হচ্ছে যে এত বড় ঘটনা ঘটলো হলি আর্টিজানের যে ঘটনা, দেখেন সেখানে সর্বনিম্ন প্রযুক্তি ব্যবহার করে, মানে অস্ত্রের হিসাব যদি বলেন, মানে এটা এক ধরনের, ঠিক বাংলায় যদি বলি ভোতা অস্ত্রের মতো একটা ব্যাপার, সেটা দিয়ে 5 জন মানুষ এত বড় ঘটনা, তার মানে সর্বনিম্ন অবস্থানে থেকে তারা সর্বোচ্চ অ্যাচিভমেন্ট এইটা আদায় করে নিল। এটা কি মানে দুর্বলতা কিনা বা আপনি না, এখানে আমি বলছি যে ওরা যে কত কৌশলী, আমি সেই জায়গাটা বলছি, এই জায়গাতে অনেক কৌশলী। একটা হচ্ছে কৌশলী, আর একটা হচ্ছে ওরা কিন্তু ডিটারমাইন্ড যে আমি আমার জীবন দিব কিন্তু এটা করব। এখানেই হলো হ্যাঁ যে বললাম আপনার এই চমৎকার আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী কাজী সাহেব রাজশাহী থেকে। কাজী সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে আজকেও যে গাজীপুরের ঘটনায় যাদের পরিচয় পাওয়া গেল তাদের মধ্যে একজন রয়েছে রানীনগরের আত্রাই, না রানীনগরের একজন রয়েছে, এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলা ভাই এবং শাইখ আব্দুর রহমানের সেই জামানায় আমরা দেখেছি যে রানীনগর আত্রাই সেই এলাকাগুলোতে কিভাবে ভয়ঙ্কর রূপে জঙ্গি আস্তানা বেঁধেছিল। আমি আপনার কাছে পুরো রাজশাহী বিভাগের তথ্য জানতে চেয়েছিলাম যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, এবং আমি জানতে চাই এখন আসলে কি আমাদের যে আলোচনা তাতে আপনার বিশ্লেষণটা কি বলে, পরিসংখ্যানই বা কি রয়েছে আপনার হাতে, কাজী সাহেব? আপনাকে ধন্যবাদ। আমি শুধুই একটি বিষয় জানতে চাই যে 2004 সালের 1 এপ্রিল থেকে বাংলা ভাইয়ের যে উত্থানটি হয়েছিল রাজশাহীর বাগমারা অঞ্চলকে ঘিরে এবং পরবর্তী যেটি আত্রাই নওগাঁ অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে, সেটি কিন্তু এখন আর সেভাবে নেই। কিন্তু একটি বিষয় আছে যে থেমে থেমে কিন্তু বাংলা ভাইয়ের এই যারা সহযোগীরা আছেন তারা কিন্তু বিভিন্ন রূপে আত্মপ্রকাশ কিন্তু করছেন। আমরা সাম্প্রতিক সময়ে যেটি দেখেছি যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইউনুস, শফিউল আলম লিলন, সর্বশেষ রেজাউল করিম সিদ্দিকী স্যারকে যেভাবে হত্যা করা হচ্ছে, এটি কিন্তু এর সঙ্গে কিন্তু জঙ্গি পাওয়া যায়, এবং দেখা যায় যে দেশের অন্যান্য জায়গায় যে জঙ্গি হামলায় ঘটনায় মানুষজন মারা গিয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেগুলো কিন্তু সিমিলারিটি আছে। তো একটি বিষয় কিন্তু নিশ্চিত যে এই হত্যাকাণ্ডগুলি জঙ্গিরাই ঘটাচ্ছে, সেটি যে নামেই হোক। এই অঞ্চলে কিন্তু আমরা গত কিছুদিন আগে পুলিশের কাছ থেকে যে তথ্যগুলি পেয়েছি তাতে দেখা গেছে যে 90 জেএমবি বা আরেকটি হচ্ছে যে লিবারেশন ফ্রন্ট, সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে আনসার রাজশাহী নামের একটি জঙ্গি সংগঠনের অস্তিত্ব কিন্তু পুলিশ পেয়েছিল রাজশাহীতে, এবং সেই আনসার রাজশাহীর যে জঙ্গি সংগঠনটি নতুন আত্মপ্রকাশ করেছিল তার মাস্টার মাইন্ড রিপন কিন্তু কিছুদিন আগে বগুড়ার শেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এছাড়া আরেকটি বিষয় যেটি, সেটি হলো যে বাগমারার কাদিয়ানী একটি মসজিদে কিন্তু গত বছরের 25 ডিসেম্বর আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ কিন্তু সে আত্মঘাতীকেও চিহ্নিত করতে পেরেছে, এবং একজন হামলাকারী যারা তার সঙ্গে আরো ছিল 2 জন, তাদের মধ্যে একজনের ছবি কিন্তু প্রকাশ করেছে। বোঝা যাচ্ছে যে এই অঞ্চলটিকে ঘিরে কিন্তু বরাবরই কিন্তু জঙ্গি যারা তৎপরতা চালান বা জঙ্গি যারা উৎসাহিত করেন, মদত দেন, তাদের কিন্তু একটি নেটওয়ার্ক কিন্তু নওগাঁ আত্রাই রাজশাহী অঞ্চলকে ঘিরে এখন পর্যন্ত আছে। একটি বিষয় যেটি আপনি বলছিলেন যে বিশ্লেষণটা বা কি, মানে কি কেন এই অঞ্চলটিকে ঘিরে জঙ্গিরা এই তৎপরতা চালাচ্ছে, তো আমার কাছে যেটি মনে হচ্ছে আর কি, যে 1 নম্বর যদি বলি যে এটা দারিদ্র্যের কারণে কিন্তু এই অঞ্চলটি অনেকদিন থেকে রাজশাহী নওগাঁ অঞ্চলটি কিন্তু অবহেলিত। ফলে এই যে দারিদ্রতার সুযোগ নিয়ে বিভিন্ন জনকে অর্থের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের সন্তানদেরকে কিন্তু ম্যানেজ করে পরবর্তী কিন্তু এই জঙ্গি তৎপরতায় কিন্তু ধাবিত করা হচ্ছে। আর 2 নম্বর কারণ যদি আমি বলি সেটি হলো যে রাজশাহী অঞ্চলটি কিন্তু সীমান্ত অঞ্চল একটি, এই অঞ্চলটিকে ঘিরে অপরাধ কর্মকাণ্ড করে পালিয়ে যাওয়াটা যেমন সহজ, আবার অপরাধ করার জন্য সে অস্ত্র নিয়ে আসাটাও কিন্তু সহজ। এই জন্য কাজী সাহেব আপনাকে ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ তথ্যের জন্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা বিরতি নিতে হবে, যদিও আমরা ডক্টর কাইকুবাদ স্যারের কাছে এখন পর্যন্ত আসতে পারিনি, নিশ্চয়ই বিরতির পরে আমরা ফিরবো। দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমরা রয়েছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে।
দর্শক আবারও স্বাগত আমাদের জনতন্ত্রের গণতন্ত্রের অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম জঙ্গিবাদের বিস্তার এবং তা দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা নিয়ে। আমাদের সাথে 4 জন অতিথি রয়েছেন। সর্বডান থেকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, তারপর রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, রয়েছেন নূর খান লিটন এবং আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক কায়কোবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের সাথে দর্শক আরেকটু জানিয়ে রেখে আমাদের সাথে আমাদের 2 জন সহকর্মী সিলেট এবং খুলনা থেকে যুক্ত হবেন। আমি অবশ্যই আব্দুল বাতেন আপনার কাছে যেতে চাই। প্রথম আমরা একটু কারিগরি সমস্যার মধ্যে পড়েছিলাম, যেটি আপনি বলছিলেন যে এবার পূজাটা অনেক সফলতার সাথে হলো এবং আমরা সত্যি দেখেছি যে এই আজকে দশমীর যখন বিসর্জন হয় সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল। এবং আপনাকে আবার অভিনন্দন। জি, আমি আপনার এখানে পৌঁছতে একটু দেরি হয়েছে, এই কারণে আমিও কিন্তু ডিউটিতে ছিলাম। ডিউটির পথেই তো চলে আসছি। তো যেটা আমি প্রথমে বলছিলাম যে এটা নিয়ে আমাদের প্রস্তুতি পূজা শুরু হওয়ার অনেক আগ থেকে, এবং যে বিষয়টা কাজ করেছে যে ইদানিংকালের যে সমস্ত বিষয় মানুষকে শঙ্কিত করে, বিশেষ করে যে জঙ্গিবাদের বিষয়গুলো নিয়ে মানুষ একটু শঙ্কিত, এই কারণে আমাদের তৎপরতাটা আর একটু বেশি ছিল। তো আমরা হিন্দু কমিউনিটির যে লিডার্স যারা আছেন তাদের সঙ্গে একাধিকবার মিটিং করেছি এবং তাদের পূজা মণ্ডপে সিনিয়র লেভেলের অফিসাররা বারংবার ভিজিট করেছে, যাতে করে তাদের মধ্যে যে শঙ্কাটা এবং তাদের মধ্যে সেন্স অফ সিকিউরিটি ডেভেলপ করে। এবং আমরা দেখেছি যে সারা বাংলাদেশে এই পর্যন্ত কোনো ধরনের তৎপরতা বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস, মানে অশুভ অ্যাক্টিভিটিস হয়নি। আরেকটা কারণ এখানে আছে যে এখানে শুধু যে পুলিশ ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করেছে শুধু তাই না, এখানে তাদের পক্ষ থেকেও নিজস্ব ম্যানেজমেন্টের জন্য, ডিসিপ্লিনের জন্য করেছে, ভলান্টিয়ার্স ডেপ্লয় করেছে। তারপর তাদের কিছু সোশ্যাল এঙ্গেজমেন্ট, তাদের কমিউনিটির যারা আছে তারা ইনভলভ ছিল, সর্বোপরি পুলিশের প্রেজেন্স, সব কিছু মিলিয়ে এইবার যে পরিবেশটা তৈরি হয়েছে তাতে আমার কাছে মনে হয়েছে যে কোনো তাদের মধ্যে ভয়ের ছাপ কারো মুখে দেখিনি, এবং শেষ পর্যন্ত লক্ষ্য করেছি যে দে আর স্যাটিসফাইড। আরেকটা বলেছিলেন যে আগামীকালকে আশুরার ক্ষেত্রেও আমাদের একই প্রস্তুতি ইনশাল্লাহ আছে। আমরা আশুরা যারা উদযাপন করে ঢাকা শহরে বিশেষ করে ওদের কমিউনিটির সঙ্গে কথা বলেছি, লোকালি কথা বলেছি, সেন্ট্রালি কথা বলেছি, এবং এখানেও আমাদের একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আশা করি শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। চমৎকার। কায়কোবাদ স্যার, আপনি অবশ্যই আপনার কাছে আসবো। দুঃখিত, অনেকক্ষণ ধরে আপনাকে শুনতে হয়েছে। আপনি আলোচনাটা শুনছিলেন, এই যে আমাদের তরুণ প্রজন্ম, তাদের দিকে আমরা এক ধরনের অপরাধী নিয়ে, তারা যেন অপরাধী এরকম সবাই না, কিন্তু মানে যে শ্রেণী তারা প্রতিনিধিত্ব করছেন বয়সের, সেখানে আমরা সেই অভিযোগটি আসলে আসছে। তারা আপনার ছাত্র বা আপনার ছাত্রের বয়সী, কেন এমনটি এই অস্বস্তিকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো কেন, এটা আমি জানতে চাই। আপনার নিজের বিশ্লেষণটা কি? বাংলাদেশ তো শান্তিকামী দেশ, নানা বর্ণের নানা ধর্মের মানুষ আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি। আমার ছোটবেলায় আমার এলাকায় হিন্দু মুসলমান উভয় গোত্রের মানুষ 50-50 এরকম ছিল। আমরা তো আমাদের ঈদ কিংবা পূজা উভয় অনুষ্ঠানে হিন্দু মুসলমান বৌদ্ধ সবাই মিলেই করতাম। এখন আমার এক বন্ধু আছে, তার নাম গণেশ। প্রতিটি ঈদে সে ঈদ মুবারক বলে, আজ শুভ বিজয় এসে বলল, তাই না? এভাবে আমাদের বাস। এবং আমাদের দেশে আমরা বিদেশিদের প্রতি কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল, অন্য দেশে কিন্তু এরকমটা নেই। এর মধ্যে যখন গুলশানে হোলি আর্টিজানে যে ঘটনাটা ঘটল, বিশেষ করে বিদেশিদের কথা বলে, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের জন্য এটা মোটেই কাম্য ছিল না। আমরা যারা শিক্ষক, আমরা শুধু শ্রেণীকক্ষেই নয়, আমাদের দায়িত্ব কর্তব্য কিন্তু অনেক, সেটা শ্রেণীকক্ষের বাইরেও। এবং ওই বিশেষ বিষয় নিয়ে আমরা বলবো কিংবা ছেলে মেয়েদের শেখাবো, এটা কিন্তু নয়। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, আমার শিক্ষকেরা স্কুলের বাইরে আমাদের খোঁজ খবর নিতেন, আমরা কি করছি, ভালো কাজ করছি কি না, আদব কায়দা শিখছি কি না, এগুলো কিন্তু তারা খুব খেয়াল করত। সুতরাং আমাদের দায়িত্বটা শ্রেণীকক্ষে সীমাবদ্ধ নয়। এই যে এখন 13-14 বছর বয়সী ছেলেরা জীবন দিচ্ছে নিশ্চিত মৃত্যুকে
আলিঙ্গন করছে, তারা একটা সুন্দর জীবন যাপন করবে, তাদেরকে আমরা স্বপ্ন দেখাবো, তাদের জীবনটা তারা উপভোগ করবে, সমাজকে সুন্দরতর করবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এই কাজটা ওইভাবে করতে পারছি না। আমাদের চিন্তা করতে হবে, এটা শুধু শিক্ষক সম্প্রদায় নয়। পারছেন না মানে আপনার ছাত্র কতদিন আসে না, এটা অনেক শিক্ষক জানেই না, অনেক প্রতিষ্ঠানই জানে না, যেটা কি যার জন্য সরকারকে নানান পদক্ষেপ নিতে হচ্ছে যে কতদিন ধরে সে আসে না, সেই তথ্য যেন সেই মন্ত্রণালয়। এটা কিন্তু পরিসংখ্যানের বিষয় নয়। একজন ছাত্র আসছে না, আমার নজরে এমনিতেই পড়া উচিত, যে তাকে আমি দেখছি না কেন। এটা শুধু শ্রেণীকক্ষের ভেতরে না, বাইরেও তার সাথে আমার সম্পর্ক থাকবে। ওকে তো আমাকে বড় করতে হবে মানুষ হিসাবে, একজন সুন্দর নাগরিক হিসাবে যাতে সুন্দর জীবন পায়, সেই দায়িত্ব কর্তব্য তো আমাদের আছে। তাহলে আজকের যে বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে, মানে তার পেছনে অনেক কিছুর দায় আছে, শিক্ষক ছাত্র সম্পর্কেরও বোধ করি দায় রয়েছে। অবশ্যই শিক্ষক ছাত্র সম্পর্কের দায় রয়েছে, মানে পরিবারের সদস্যদের দায় রয়েছে। একজন শিশু কিভাবে বড় হচ্ছে, বন্ধু বান্ধবের কাছে যাচ্ছে কিনা, সারাদিন ফেসবুক করে কিনা, সবসময় কি কম্পিউটার নিয়ে বসে থাকে, তাকে একজন সুস্থ মানুষ হিসাবে বড় হতে হবে। শুধু কম্পিউটার করলে চলবে না তো, মানুষের সাথে তার বন্ধুত্ব হবে, মানুষের সাথে তার যে সম্পর্ক হবে, সেই সম্পর্কের জন্য সে তাদের সাথে দেখা করতে যাবে, তাদের সাথে কথা বলবে, আনন্দ করবে। তারা এইভাবে আত্মাহুতি দেবে না তো, কারণ সে কারো ছেলে কিংবা কারো মেয়ে, তার অনেক বন্ধু বান্ধব আছে, তার পাড়া প্রতিবেশী আছে, তার একটা সুন্দর পরিবেশ আছে। এই পরিবেশের সে একা যাবে না, সে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে বড় হবে না, সে সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে সে বড় হবে। চমৎকার। নূরখান লিটন, আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম তখন। আমি একটু আসতে চাচ্ছি, কারণ আমি কেনর জায়গাটায় এখনো যেতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে, দেখেন একটু আগে বাগমারার কথা উঠলো, আত্রাইয়ের কথা উঠছে, রানীনগরের কথা উঠেছি। আসলে ওই সময়টার প্রায় ওই সময়ের একটা অংশ জুড়ে আমি কিন্তু ওই এলাকায় ছিলাম, ওই অবস্থার মধ্য দিয়ে। তো সেই সময়টা আমার খেয়াল আছে। এবং তারপরে যখন বিভিন্ন জায়গায় আত্মঘাতী আক্রমণ এবং আক্রমণ হতে লাগলো, বিশেষ করে আদালত অঙ্গনে এবং পুলিশের উপরে, সেই জিনিসগুলো আমার খেয়াল আছে। এবং সেই জায়গা থেকে আমি মামুন নামে রাজশাহীর একটা ছেলে ছিল, খুব অল্প বয়সের, কিশোর থেকে যুবকেই এরকম একটা বয়সে, যে কিনা ঝালুকাঠিতে বোমা মানে জজের উপর আক্রমণ করতে যে আহত হয় এবং দুজন বিচারক নিহত হয়। এবং তাহলে আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে বাগমারা থানাটি পরিচালিত করতো সে সময়কার বাংলা। হ্যাঁ, থানা শুধু বলছি কেন, প্রশাসন, গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে এই বিষয়গুলির সাথে জড়িত ছিল এবং সেখানে সর্বহারা পার্টির একটা ব্যাপার ছিল। এবং সেখানে নিধনের জন্য আজকে যারা আছে বাংলাদেশে, যে সমস্ত রাজনৈতিক দল, প্রায় প্রত্যেকটা দলই সেই সময় সেই বিষয়টাকে সাপোর্ট করেছিল। আমার যতদূর মনে আছে, কারণ আমি ওই এলাকায় ছিলাম, প্রায় প্রত্যেকটা শব্দটা ব্যবহার করলাম। এখন অনেকে অনেক কথা বললো, কিন্তু তখন দেখা গিয়েছে যে বাংলা ভাই যখন প্রেস কনফারেন্স করে, লোকাল ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান উপস্থিত থাকে, তার পরিচয় কিন্তু সবাই জানার কথা। তো এইটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, আসলে বিশ্বায়নের এই যুগে, প্রথম হচ্ছে বিশ্বায়নের মধ্য দিয়ে একটা অর্থনৈতিক পরিবর্তন কিন্তু সাধিত হয়েছে সারা বিশ্বে, এবং উন্মুক্ততা এই জিনিসটা কিন্তু এসছে। এখানে ভোগবাদিতা, আমরা পুঁজিবাদী অর্থনীতির চূড়ান্ত যে জায়গাটা, সে জায়গাটায় কিন্তু প্রবেশ করতে যাচ্ছি, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফলে এটার সাথে খাপ খেয়ে নেওয়ার যে ব্যাপার, সেখানে একটা বিষয় রয়েছে যে মুসলিম সমাজ হয়তো সেখানে এতদূর সফলতা অর্জন করতে পারেনি, মুসলিম বিশ্বের। দ্বিতীয় যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে ব্যাপক বোমাবাজি, এটা ওটা এবং পাল্টা, আমরা যদি আফগানিস্তান খেয়াল করি, সেখানে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকান অবস্থান, এবং সেখানে আল কায়দার জন্ম দেওয়া, তালেবানের জন্ম দেওয়া, তাদেরকে ট্রেন আপ করা, তাদেরকে অর্থ সাহায্য, অস্ত্র সাহায্য ইত্যাদি বিষয়গুলি কিন্তু আমরা পাশ কাটিয়ে যেতে পারবো না। এবং সেখানে কিন্তু সিআইএর একটা ভূমিকা ছিল, এবং পরবর্তীতে যেটা দেখলাম বুমেরাং হয়ে গেল, সেখানে বিপক্ষে অবস্থান নিল, আমেরিকার বিপক্ষে অবস্থান নিয়ে নিল, তালেবানরা নিল, আল কায়দা, 9/11-এর মতো ঘটনা ঘটলো আমেরিকার বুকে। এবং পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন দেশে যখন আল কায়দা বিরোধী অভিযান পরিচালিত করা শুরু করলো ন্যাটো বা আমেরিকানরা, তখন কিন্তু নির্বিচারে ওখানে কিন্তু আল কায়দা বা তালেবান চিহ্নিত হলো না, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিশু, নারী সবাই কিন্তু লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে গেল। সেইখানেও কিন্তু একটা ক্ষোভ জন্ম নিল। তারপরে সর্বশেষ হচ্ছে
যে আমাদের ধর্মের একটা বেশ কিছু বিষয়কে ব্যাখ্যা করতে লাগে বিভিন্নভাবে, যেটি আমি নিজে আগে দেখেছি যে আমরা যেভাবে নামাজ পড়তাম বা আমাদের পূর্বপুরুষরা যেভাবে পড়তো, ধর্ম মিলাদ ইত্যাদি বিষয়গুলির ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম গত বেশ 15-20 বছর ধরে। যেমন আলহামদুলিল্লাহ সূরার শেষ করে আমিন শব্দ জোরে বলা, এই যে একটা চেঞ্জ কিন্তু ভিতরে ভিতরে হচ্ছিল। তার মানে হচ্ছে যখন কিনা আপনার রাশিয়া সোভিয়েত বিরোধী লড়াইটা শুরু করলো আমেরিকা এবং সেখানে তালেবান এবং আল কায়দার সংশ্লিষ্টতা দেখা গেল, তখন সালাফিজম যেটা সেটা কিন্তু সামনে চলে আসলো। ওয়াহাবিজম থেকে শুরু করে সালাফি যে মতবাদটা সেটা সামনে চলে আসলো। আমরা আসলে সুনির্দিষ্টভাবে আরো কাছাকাছি আসতে চাই ঘটনা। আচ্ছা, সেই জায়গাটাতে একটা হচ্ছে, আবারও বলি, বৈশ্বিক যে ব্যাপারটা আছে সেটা বিশ্বায়নের ফলে অর্থনৈতিক যে পরিবর্তন, সেটির ভিতরে মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা, ব্যক্তি চিন্তা, ব্যক্তির বাইরে সে চিন্তা করছে না। যেমন আগে একটা মানুষ সমাজের অংশ মনে করতো নিজেকে, ফলে আমরা দেখেছি এখন সেটা মনে করছে না। উদ্যোগে স্কুল, সামাজিক উদ্যোগে রাস্তাঘাট, সামাজিক উদ্যোগে ফুটবল খেলা ইত্যাদি। এখন কিন্তু সেই জায়গাটাতে আর সমাজের অংশীদারিত্বর জায়গাটা কিন্তু থাকছে না প্রত্যেকের। চমৎকার। আমাদের আবার আমি আপনাকে একটু থামাতে চাই। আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন খুলনা থেকে যুক্ত হবেন আমাদের সাথে। শামসুজ্জামান শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে জঙ্গিবাদ বিরোধী একটি কর্মকাণ্ড কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবার মধ্যে দিয়েই রয়েছে। আমি খুলনা বিভাগের অবস্থা জানতে চাই যে সেখানে কি অবস্থা, যদি পরিসংখ্যান দিয়ে আমাদেরকে বলেন, অথবা এই যে আলোচনা আমরা করছি তার প্রতিফলনটা আসলে আমরা পাই কিনা, যে সেখানে আসলে মানুষ এখন বুঝতে শুরু করেছে যে না, এইভাবে হতে পারে না। শাহিন। জি ধন্যবাদ। সেটি হলো যে দক্ষিণ অঞ্চলে এবং খুলনার গোটা খুলনা অঞ্চলে জঙ্গিবাদের আসলে গোড়াপত্তন হয়েছিল 1998 সালের দিকে। ওই সময় খুলনার কাদিয়ানি যে মসজিদটি আছে সেখানে একটি আত্মঘাতী হামলা হয়েছিল। সেই হামলায় 6 জন নিহত হয়েছিল। এরপরে 2001 সালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরে শেখ হেলালের জনসভায় বোমা হামলা হয়েছিল। সেখানে বেশ কিছু মানুষ আহত হয়েছিলেন। তখন বিষয়টিকে আসলে জঙ্গি তৎপরতা হিসেবে বিষয়টিকে দেখা যায়নি, দেখতে পাইনি বা বোঝা যায়নি। পরবর্তীতে দেখা গেল যে 2005 সালে 17ই আগস্ট যে সারা দেশে সিরিজ বোমা হামলা হয়েছিল, তার মধ্যে খুলনাতে 10টি স্থানে সেই সিরিজ বোমা হামলা হয়েছিল। খুলনা বিশ্ববিদ্যালয় সহ এখানকার আদালত পাড়া সহ 10টি স্থানে এখানে বোমা হামলা হয়েছিল। এরপরে কিন্তু সামনে চলে আসে যে জঙ্গি তৎপরতা। তো এর আগে 1998 সালে, তখন 2005 সালে যখন এই সিরিজ বোমা হামলা হলো, তখন শাহেক আব্দুর রহমান এবং বাংলা ভাইয়ের নামটা সামনে চলে আসে। পরবর্তীতে দেখা গেল যে এখানকার যারা পুলিশ প্রশাসন বা গোয়েন্দা সংস্থায় আছেন তাদের ইনভেস্টিগেশনে একটি জিনিস বেরিয়ে আসছে। সেটি হলো যে 1998 সালেই শাহেক আব্দুর রহমান, বাংলা ভাই এই অঞ্চলে ব্যাপক পদচারণা ছিল। বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মোল্লাহাট, বাগেরহাটের মোল্লাহাট, ফকিরহাট। শামসুজ্জামান শাহিন, আমি বর্তমান বাস্তবতা আপনার কাছে জানতে চাই, এখনকার পরিস্থিতিটা কি? শাহেক আব্দুর রহমানের যাতায়াত ছিল এবং তারা যাতায়াত। এখন যে মানে এখন বর্তমান যে পরিস্থিতিটা আছে সেটি হচ্ছে যে এই অঞ্চলে র্যাব এবং পুলিশ আগের চাইতে অনেক তৎপর, এবং তৎপরতার মধ্যে তারা দুটি জিনিস করেছে। যেমন খুলনা রেঞ্জের ডিআইজির উদ্যোগে এই অঞ্চলে লাঠি এবং বাঁশি বিতরণের মাধ্যমে জঙ্গি তৎপরতা নির্মূল করার একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং এটি বেশ সাড়া ফেলেছে। তারা এই অঞ্চলের মানুষকে সংগঠিত করেছে এবং পাড়া মহল্লায় এবং বিভিন্ন গ্রাম, বিশেষ করে একেবারে ওয়ার্ড পর্যায়ে এখানে আপনার কমিটি গঠন করে জঙ্গি তৎপরতা নির্মূলে বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে। অসংখ্য ধন্যবাদ আরেকটি বিষয়ে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের। আমি আব্দুল বাতেন এবং শাহাদাত হোসেন নিশ্চয়ই আপনাদের কাছে ফিরবো। আমাদের একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক থাকুন আমাদের সঙ্গে। আমরা কথা বলছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। ফিরছি বিরতির পরে।
দর্শক আবারও স্বাগত আমাদের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছিলাম বাংলাদেশের জঙ্গিবাদের বিস্তার এবং তার দমনে সরকারের এবং সরকারের সাফল্য এবং সাধারণ মানুষের তাতে সহযোগিতার বিষয়টা। আমাদের সাথে 4 জন অতিথি রয়েছেন। সর্বডান থেকে আমি পরিচয় করে দিতে চাই আব্দুল বাতেন, আমাদের গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। তারপরে রয়েছেন সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, নূর খান লিটন এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাইকোবাদ। অসংখ্য ধন্যবাদ শেষবারের মতো আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আমি আব্দুল বাতেন আপনার কাছে ফিরতে চাই। আমরা ব্রেকের সময় অনেক আলোচনায় থাকছি এবং একটি বিষয় আমি আপনার কাছে আসলে জানতেই চাই, যে পরিমাণ যেটি 100 দিনে 32 জন এবং প্রথম আলো একটা হিসেবে আছে যে গুলশানের ঘটনার পরে এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছে এবং আপনারা নানান ধরনের আলামত তো পাচ্ছেন। গবেষণার বিষয়টি তো আমি একটু জানতে চাই যে এখন কি আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি কিনা, গবেষণা যে কিভাবে এটা ছড়িয়েছে এবং আপনারা যখন নিহত হচ্ছে, জঙ্গিরা নিহত হচ্ছে, কিন্তু আমরা জানি না তাদের সাথে আপনাদের কোন ধরনের কথা শেষ পর্যন্ত আর হয়। আমি আপনাকে বলি যে অনেক আলোচনা হয়, কিন্তু আমাদের দেশে এটা নিয়ে গবেষণায় তেমন এখন পর্যন্ত যাচ্ছেন না। তো কেন জঙ্গিবাদের দিকে যুব সমাজ আকৃষ্ট হয় এবং জঙ্গিবাদের অভিজ্ঞতা আপনার মানে আমি বলছি, হ্যাঁ আমার অভিজ্ঞতা থেকেই বলছি। এবং তাদের মধ্যে আগে যেমন ধারণা করা হতো কোন শ্রেণীর লোক জঙ্গিবাদে আসবে, সেই ধারণাও পাল্টে গিয়েছে হলি আর্টিজানের ঘটনায়। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মাদ্রাসার ছেলে সব কম্বাইন্ডলি কেমন করে একটা আইডিওলজিতে গিয়ে, একটা মোটিভেশনে গিয়ে, একটা রেডিকালাইজেশনে গিয়ে এই ধরনের অপারেশনে তারা যুক্ত হচ্ছে। তো জনাব নূর খান বারবার বলছিলেন যেটা আর কি, যে বিভেদ, সামাজিক, রাষ্ট্রীয়, যেটা মানে বলে যে রিলেটিভ ডিপ্রাইভেশন, এটা অবশ্যই মানুষের একটা আচরণ থেকে একটা অন্য আচরণের পরিবর্তনের ক্ষেত্রে রিলেটিভ ডিপ্রাইভেশন ডেফিনেটলি এটা কাজ করে। এটা সোশ্যালি হতে পারে, কালচারালি হতে পারে, তার পারিবারিক, ব্যক্তিগত সব যে কোনো পর্যায়ে সে যখন মনে করে সে ডিপ্রাইভ, বঞ্চিত হচ্ছে, তখন এটাই যে একমাত্র কারণ তাও না। এখানে অনেক পদ্ধতি আছে, অনেক, এটা বিরাট ব্যাখ্যার দরকার যে কেমন করে একটা মানুষ, একটা ছেলে সাধারণ জীবনযাপন থেকে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়। এটার জন্য একটা রিসার্চ যেমন প্রয়োজন। আমি আরও বলতে চাই যে 1 জুলাইয়ের পর থেকে গাজীপুর পর্যন্ত যে অপারেশনসগুলো হয়েছে, এখানে আপনারা দেখেছেন যে অপারেশনে কি পরিমাণ এই যারা সম্পৃক্ত তারা মারা গিয়েছে। শুধু তাই না, আমি বলবো যে আমাদের তথ্যের কথাটা বলছেন যে আমরা কেমন করে ইনফরমেশন পাই, যে বিষয়গুলো যেখানে যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে যেমন মিডিয়াতে ফলো করে জানানো হয়, আসলে আমাদের কাছে কিন্তু এর বাইরেও আমরা অনেককে অ্যারেস্ট করেছি, অনেক তথ্য আমাদের কাছে আছে। কৌশলগত কারণে না, এটা রাইট, ইনভেস্টিগেশন স্টেজে সবগুলা বিষয় এভাবে ডিসক্লোজ করা যায় না। কিন্তু আমি রিকোয়েস্ট করছি এই জায়গাটার মধ্যে যে আপনাদের এখন কিন্তু তথ্য প্রবাহ ওপেননেসের যুগে আমি চাইলেই অনেক কিছু গোপন করে রাখতে পারবো না। প্রত্যেকটা ইনসিডেন্টে, প্রত্যেকটা অপারেশনে যে ঘটনা ঘটেছে এটা মিডিয়া অবজার্ভ করেছে, সাধারণ মানুষ অবজার্ভ করেছে, আমরা মিডিয়াকে বলেছি অপারেশনে, এবং যারা এখানে নিহত হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি করা, ইট ইজ ওপেন। আপনি যেতে পারেন, যে ছেলেটি মারা গিয়েছে তার সে কিভাবে বড় হয়েছে, তার শিক্ষা কোথায় হয়েছে, তার পারিবারিক রিলেশন কেমন ছিল, সামাজিক অবস্থান কেমন ছিল, সে কবে থেকে নিখোঁজ, তার আচরণ কেমন ছিল, এগুলো গবেষণার জন্য ইচ্ছা করলে এটা সম্ভব। মানে আপনি বলতে চাইছেন প্রত্যেক নিহত জঙ্গির ব্যাপারে আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে? অবশ্যই আছে, আমাদের কাছে যেমন তথ্য আছে, বিষয়টা তো ওপেন। একজন যদি যায় কারো বাড়িতে গিয়ে তার সম্পর্কে স্টাডি করে, উনি তো সহসায় ওর শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনা করেছে, তার পরিবার, সব জায়গা থেকে তথ্য পাবে। এখন প্রত্যেকটা ঘটনার জন্য আমি মনে করি প্রত্যেকটা ইনসিডেন্টের উপরে একটা করে গবেষণার সাবজেক্ট হতে পারে, এবং একটা এই রিসার্চ পেপারগুলো বাংলাদেশে এই জঙ্গিবাদের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। আমি রিকোয়েস্ট করব যে জনাব সাখাওয়াত হোসেন স্যার, আপনি আছেন, আপনি এই লাইনে কাজ করেন, আরও অর্গানাইজেশন আছেন যারা জঙ্গিবাদ নিয়ে কাজ করেন, জঙ্গিবাদ নিয়ে গবেষণা। থিওরিটিক্যালি কিন্তু আমরা অনেক কিছু জানি, থিওরিটিক্যালি এখানে বক্তৃতা দিলে অনেকক্ষণ বক্তৃতা দেওয়া যাবে, অনেক বিষয় এখানে অবতারণা করা যাবে, এবং অনেক বিষয় রেডিকালাইজেশন, তারপরে মোটিভেশন। আরেকটা বিষয় বলি, আমি এখানে একটু জানতে চাই, আপনি অনেক বিষয় যেভাবে বলছেন ভালো লাগছে, যে একটা বিতর্ক রয়েছে যে কাউকে কি বাঁচিয়ে রাখা যেত না? আমি তো বলছি আমরা জীবিত ধরছি, তো জীবিত আসছে। আরেকটা বিষয় আপনি মনে রাখেন, জীবিত কিন্তু আমরা ধরেছি, এই গাজীপুরের অপারেশনে ধরেছে, তারপরে কল্যাণপুরের ঘটনায় আছে জীবিত। আপনি দেখেন যে অপারেশনাল প্যাটার্নগুলো, আজিমপুরে যখন অপারেশন হয়েছে, আজিমপুরে দেখেন এখানে কি ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এখানে জঙ্গি আছে, এখানে শিশু আছে, মহিলা আছে। এই অবস্থা থেকে দেখেন শিশুগুলোর কিছু হয়নি, আমরা মহিলাদেরকে জীবিত উদ্ধার করেছি। কিন্তু দেখেন যে লোকটা মরতে চায় তাকে আপনি বাঁচাতে পারবেন না, তারা তো জীবিত আপনার কাছে ধরা দিতে চায় না।
আপনি যদি তাকে জীবিত রাখতেও চান সে জীবিত থাকবে না, ওগুলো মেরে ফেলেন। আপনি দেখেছেন যে আজিমপুরের ঘটনায় কিন্তু সে সুইসাইড করেছে। এবং গুলশান হোলি আর্টিজানে ওদের কথাবার্তা যখন আমরা প্রত্যক্ষদর্শী এবং লাস্টলি বলবো যে ওখানে কিন্তু আমরা চেষ্টা করেছি, গাজীপুর অনেক চেষ্টা করেছি, তাদের সঙ্গে কনভারসেশন হয়েছে, তাদেরকে আমরা কথা বিনিময় হয়েছে, তাদেরকে আমরা পানি দিয়েছি, বলেছি যে, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করে না। এখন আপনার একটা জঙ্গির হাতে যদি একটা গ্রেনেড থাকে, একটা বোমা থাকে, আর বলি যে আসো তুমি আমার কাছে ধরা দাও, আর আমি তাকে ধরতে যাই, সেটা মানে সেটা আমার লাইফ রিস্ক নিতে যাবো না। আমি শেষে যে কথাটা বলতে চাই যে মোটিভেশনের যে রেডিক্যালাইজেশনের যে তথ্য, যে মতবাদে তারা রেডিক্যালাইজড হচ্ছে, আমাদের কাছে কিন্তু অনেক সময় তারা এই অপারেশন শুরুর আগেই কিন্তু তারা ডেস্ট্রয় করে ফেলে, তারপরেও হার্ড কপিগুলো ডেস্ট্রয় করে, সফট কপি এই সমস্ত বিষয়ে কিন্তু তথ্য আছে। যদি গবেষণার সাবজেক্ট হিসেবে গবেষণার জন্য যতটুকু তদন্ত কার্য ব্যাহত না করে, এর বাইরেও তারা যে সমস্ত হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে আপনার একটা মানুষকে এই কাজে লিপ্ত করছে, এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা দিয়ে এখান থেকে একটা এই ন্যারেটিভসগুলোর কাউন্টার ন্যারেটিভস তৈরি করা যায়। এই কাউন্টার ন্যারেটিভস তৈরি করে সেটা যদি প্রচার করে, সেটা মিডিয়া হতে পারে, সোশ্যাল ব্যক্তিত্ব হতে পারে, এটা ইউনিভার্সিটির টিচার্স হতে পারেন, রিলিজিয়াস স্কলার হতে পারেন, এনিবডি। আমি সাকাত হোসেনের কাছে যেতে চাই, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। হ্যাঁ, যেটি বলছিলেন ওনারা চাচ্ছেন আরো, মানে এখন মিস্টার বাতেন যেটা বললেন এটা তো খুবই গুরুত্বপূর্ণ। ইন আ সেন্স ওনারা তো রেডি আছেন টু গিভ দিস ইনফরমেশন। আনফর্চুনেটলি আমি অন্য লাইনে একটা চলে গেছি, এটা রিসার্চ করছি, এই জন্য দুইটা একসাথে তো করা হবে না, যদি আল্লাহ বাঁচিয়ে রেখে পরে এটা করবো। অন্য আরো আছেন, হ্যাঁ অনেকে আছেন, আমার সাথে ডেফিনেটলি ওপেন দিস। অত আগে অনেকে মনে করছে যে এগুলো তথ্যটা তো পাওয়া যাবে না, কেমনি রিসার্চ করবো। নাও দ্যাট ইউ সেড ইট উইল বি ডান। আমি কয়েকটা জায়গায় এখানে কয়েকটি কথা বলতে চাই, খুব কুইকলি কয়েকটি কথা বলতে চাই, কারণ আমাদের আমি খুব কুইকলি কতগুলো কথা বলতে চাই। যে অপারেশন হচ্ছে, অপারেশন হি ইজ রাইট, যেটা মরে যেতে চায় তাকে তো আপনি আর বাঁচাইতেও পারবেন না, মানে ইউ ওয়ান্ট টু ডাই। সে যদি সে না মারে সে আত্মহত্যা করবে। আর যারা যাচ্ছেন তাদেরও একটা জীবনের সংখ্যা, তারা মনে করে আমি মরে গেলে ঠিক আছে, ও সে গুলি করে মারুক, আমি শহীদ বেঁচে যাবো, এবং তাদের ফলাও করে ছবি টবি অন্যান্য জায়গায় ছাপা হচ্ছে। সো মারাটা কিন্তু ইজ নট দ্য সলিউশন। মারাটা হচ্ছে যে হি ইজ বিকামিং আইডিয়ালাইজড। এই যে যেমন হোলি আর্টের আছে ছবি সারা দুনিয়ায় ছড়ায় গেছে, তো তাহলে তো তার মানে মৃত্যু ভয়টা কিন্তু কাজ করছে না, মৃত্যু ভয়টা কিন্তু কাজ করছে না। মৃত্যু ভয় কাজ করলে আগস্ট মাসে এই ছেলেগুলো কেন যাবে, আরও যাচ্ছে। বাট আমি যেই জায়গায় স্ট্রাইক করতে চাই সেটা এই, ওনারাও হয়তো ডেফিনেটলি খুঁজছেন এই তথ্যটা। শুধুমাত্র যে ইন্টারনেটে তথ্য পাওয়া যাচ্ছে শুধু তাই নয়, ইন্টারনেটে হয়তো সে একটু সেলফ রেডিক্যালাইজড হচ্ছে, তখন সে ডেপ্রিভিয়েশনে ভোগে, নট দেশীয় ডেপ্রিভিয়েশন। সে তখন বোঝে ওভারঅল যে কি হচ্ছে, ছেলে মেয়ে, ওই আদনান মরে গেছে, এ মরে গেছে, ও মরে গেছে, আই এম পার্ট অফ দ্যাট কমিউনিটি। তখন ওই ওভারঅল ওই ডেপ্রিভিয়েশনের মধ্যে তখন সে চলে যায়, ওভারঅল সিনারিওর ভিতরে। দুটি কথা আমি খুব কুইকলি বলতে চাই। নর্থ বেঙ্গল যেই জায়গাটা আত্রাইয়ের কথা বলছে, আত্রাই হ্যাজ এ হিস্ট্রি অফ আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আত্রাইতে সবচেয়ে বড় অপারেশন হয়েছে, টেররিস্ট পুরা, ওয়েদার ইট ইজ লেফট অর ওয়েদার ইট ইজ রাইটিস্ট। একসময় লেফটিস্টরা ছিল, সেই এখন রাইটিস্টরা, আলট্রা রাইটিস্টরা টেকো ওই জায়গাটা। ওটা দুটো কারণ আছে, খুব কুইকলি আমি জানি হতো, আমরা কিন্তু শেষের দিকে। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে চারু মজুমদারের যে অ্যাক্টিভিটি কিন্তু ওই এলাকাটা ছিল, যে সময় ওই সময় নাকশালবাড়ি যেটা ছিল। এখন রাইটেস্ট এলিমেন্ট ওয়েস্ট বেঙ্গলে যে রাইটেস্ট এলিমেন্ট আছে, একদম এক্সট্রিম রাইটেস্ট এলিমেন্ট, যাদের সাথে আমরা বলি যে বাংলাদেশের সাথে যুক্ত, এটাও কিন্তু ওই বেল্টটাতে, দ্যাটস দ্য বেল্ট। আরেকটি কুইকলি আমি যেটা বলছি, যেটা হয়তো যে কাউন্টার ন্যারেটিভের কথা বললো, ইজ অ্যাবসলিউটলি রাইট। আপনি কাউন্টার ন্যারেটিভ কাকে দিয়ে করাবেন? আমার পরিচিত চেহারা, আমি ওই লাইনে কথা বলতে, তাকে দিয়ে যদি কাউন্টার ন্যারেটিভ করা হয় তাহলে সাধারণ লোকেরা গ্রহণ করেন, আরে এটা পুলিশের বাস সবাই। সো এই যে ওনাদের মতো লোক যাদের গ্রহণযোগ্য, যাদের কোনো শেড নেই, তাদেরকে দিয়ে এই কাউন্টার ন্যারেটিভটা তৈরি করতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে কাউন্টার ন্যারেটিভে আপনাকে ইয়াং জেনারেশনকে নিয়ে আসতে হবে, আমাদের মতো পক্ষ কেস দিয়ে হবে না। হ্যাঁ, নুরখান লিটন। আমি আর কুইকলি লাস্টই বলছি, টিচার অ্যান্ড স্টুডেন্ট যেই সম্পর্কটা আজ থেকে 50 বছর আগে ছিল সেটা নাই। একটা ছেলে না আসলে, আমার স্কুলে একদিন না গেলে আমার বাপের কাছে কথা বলতো, কই আমার ওই কেয়ারটা কিন্তু নাই, যে জন্য ডিসজয়েন্টেড হয়ে গেছে। নুরখান লিটন।
প্রথম হচ্ছে সংক্ষেপে, যে একেবারে সংক্ষেপে আমি আসছি, সেটা হচ্ছে যে সমস্ত জঙ্গি নিহত হচ্ছে বিভিন্ন অপারেশনে, অভিযানে, এই ধরনের অভিযানে নিহতের সংখ্যা থাকবে, নিহত হবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের পাশাপাশি মনে রাখতে হবে, যদি জীবিত, আমাদের মানে সর্বাত্মক চেষ্টা করতে হবে জীবিত 2-1 জনকে ধরা। কারণ শুধু তথ্যের জন্য না, তাদের ট্রায়ালটা উন্মুক্ত হতে হবে এবং ট্রায়াল চলাকালীন জনগণও জানতে পারবে, বা যারা আজকে এই পথে ধাবিত হচ্ছে তারাও বুঝতে পারবে যে এই করে পার পাওয়া যায় না। চমৎকার। আমরা একেবারে শেষ দিকে ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে দিয়ে শেষ করতে হবে। এই আপনি আপনার মতো করে বলবেন। একটা প্রশ্ন আমার, যে তথ্য প্রযুক্তির ফলে এটি আর আসলে নিজেদের দেশের মধ্যে নেই, সীমানার বাইরে থেকেও অনেক কিছু হচ্ছে, এই জায়গাটাতে আসলে কিভাবে সরকার আরো বেশি পদক্ষেপ নিতে পারে? আপনি ঠিকই বলেছেন, বিজ্ঞানের কোনো কুপ্রভাব নেই, তো প্রযুক্তি কিন্তু আমরা ভালো কাজেও ব্যবহার করতে পারি, আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারি। প্রযুক্তির ফলেই এখন কিন্তু এই জঙ্গি তৎপরতাকে দেশের সীমানার মধ্যে আবদ্ধ করে রাখা যাচ্ছে না। আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটলো শেষের দিকে, আমাদের এ ধরনের ধারণা হয়েছে এদের বিদেশের সঙ্গেও লিঙ্ক রয়েছে। এখন খুব সহজেই টাকা পয়সার আদান প্রদানও কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করে করতে পারি। আমরা তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পারি, মানে অর্থাৎ সন্ত্রাসীরা তরুণদেরকে উদ্বুদ্ধ করতে পারে, ফেসবুকে তাদের প্রোফাইল দেখে, তাদের কর্মকাণ্ড দেখে কার মধ্যে কতটা দুর্বলতা আছে সেটাকে ব্যবহার করে রাইট টাইমে তাদেরকে আঘাত করতে পারে, তাদেরকে অনুপ্রাণিত করতে পারে যে এই জঙ্গি তৎপরতা যাতে তারা চলে আসে। সুতরাং এটাকে যদি আমরা এর বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তাহলে অবশ্যই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রযুক্তিকে দারুণভাবে ব্যবহার করতে হবে। সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে এক্সিস্টিং আছে, সে আপনার কি মনে হয় যে? না, আমি তো জানি যে এখন আমাদের পুলিশ কম্পিউটার ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, এই ব্যাপারটা আরও বাড়াতে হবে, আরও বাড়াতে হবে, এবং সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, গবেষণা করতে হবে, কে কোন দিকে যাচ্ছে, কোন গ্রুপ কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই সেই ধরনের গবেষণার মধ্যে আমরা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।